নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন পল হল্টারের লেখা জেকবস ল্যাডার। আজকের গল্পটাও ইম্পসিবল ক্রাইমের অন্তর্ভুক্ত। আচ্ছা বলুন তো, এটা কি সম্ভব? এমন এক এলাকা যেখানে কোনো উঁচু বিল্ডিং নেই, উঁচু গাছ নেই, কোনো উঁচু পাহাড়ও নেই, সেখানে একটা মানুষের এমনভাবে মৃত্যু হয়েছে যেটাকে দেখে মনে হচ্ছে যেন সে আকাশ থেকে এসে মাটিতে পড়েছে। সেই উত্তর খুঁজতেই আমাদের আজকের এই গল্প। শুনতে থাকুন আজকের গল্প, পল হল্টারের লেখা জেকবস ল্যাডার। বন্ধুরা, আমার বিশ্বাস পৃথিবীতে এমনও অপরাধ কাণ্ড ঘটে যেটাকে ভূত বা সেই জাতীয় কিছু ব্যবহার করেও তার বর্ণনা দেওয়া সম্ভব হয় না। মেজর প্যাট্রিক মার্লি ক্লাবের সকলকে চমকে দিয়ে কথাটা বললেন। ডক্টর টুইস্ট এবং সুপারিনটেন্ডেন্ট চার্লস কুলেন দুজনে কোনো একটা কেস নিয়ে কথা বলছিলেন। তখন সেই মুহূর্তে এরম কিছু শুনে তারা অবাক হন। তারা জানতে চান এই কথার মানে কি। মার্লেকে খানিক লজ্জিত দেখায়। তিনি বলেন যে উনি ফ্রান্সে থাকাকালীন একজন পুলিশ সার্জেন্ট হিসেবে কাজ করেছিলেন, তবে এখন উনি ব্রিটিশ গভর্নমেন্টের হয়েই কাজ করেন। ডক্টর টুইস্ট লম্বা এবং রোগা। কৌতূহলের চোখে উনি মার্লের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হঠাৎ এরম কথা কেন বললেন? মার্লে খানিক চুপ থেকে তাকিয়ে রইলেন মেন্টাল পিসের উপর রাখা মূর্তিটার দিকে। তার খানিক পর তিনি বললেন, আপনাদের একটা ঘটনার কথা বলি। আমার তখন তরুণ বয়স যখন ঘটনাটা ঘটে। ফ্রান্সে কাহার নামে একটা গ্রামে আমি তখন নতুন সার্জেন্ট পদে নিযুক্ত ছিলাম। দারুণ হতবুদ্ধি করা একটা তদন্তের জন্যে আমাদের ডাক পড়ে একবার। সেটা ছিল এমন এক তদন্ত যেরকম কিছুর মুখোমুখি এর আগে আমি কখনো হইনি। শুধু বিষয়টা কল্পনা করুন, একটা ফাঁকা জায়গার মাঝামাঝি যেখানে বেশ কিছু প্রত্যক্ষদর্শীও ছিল, সেখানে আমরা এমন এক মানুষ খুঁজে পাই যাকে দেখে মনে হচ্ছিল তাকে আকাশ থেকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তার পুরো দেহটা খুব খারাপভাবে তুবড়ে গিয়েছিল। ডক্টর টুইস্ট এবং সুপারিনটেন্ডেন্ট কুলেন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। শুধু যে শব্দ কানে আসছিল তা হলো ফায়ার প্লেস থেকে ভেসে আসা কটকট শব্দ। মার্লে বলে চললেন, বিষয়টা এখনো স্পষ্ট আমার মনে আছে। যার ঘটনাটা গতকালই ঘটেছিল। সেটা ছিল 1930 সালের জুলাই মাসের একটা গরম দুপুর। ইন্সপেক্টর লেটেলিয়ার, মানে আমার বসের কাছ থেকে সেদিন খুব জরুরি একটা টেলিগ্রাম পাই আমি। তিনি আমায় বলেন ক্রস কর্নারে দেখা করতে। সেই জায়গাটা ছিল গ্রামের থেকে কিছুটা দূরে। তখন ঘড়িতে 4টে বাজে, আর গরমটাও ছিল মারাত্মক, এমনকি বছরের সেই সময়টাতেও। আমি দ্রুত নিজের সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। সোজা চলে যাই ইন্সপেক্টর যেখানে নিজের গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে। লেটেলিয়ার মানুষটা দারুণ, কিন্তু পরিস্থিতি জটিল হলে তিনিও ভেবাচাকা খেয়ে যান। আর এইবারেও তেমন কিছু হয়েছিল। তিনি ঘামছিলেন আর আমায় বলছিলেন যে আমালরিক ভাইদের একজনকে অদ্ভুত এক পরিস্থিতিতে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। তিনি বললেন রাস্তায় যেতে যেতে বাকি তথ্য জানিয়ে দেবেন। আমালরিক ভাইদের এই এলাকার প্রায় সকলেই চেনে। তারা হলো এখানকার ধনী ব্যবসায়ী, যারা নিজেদের ভাগ্য করেছে কিছু কঠিন এবং নিষ্ঠুর ব্যবসার সাথে জড়িত হয়ে। যদি কেউ তাদের টাকা মেরে দেওয়ার চেষ্টাও করত, তাহলে তার কপালে থাকতো অশেষ দুঃখ। কিছু দুর্ভাগ্যবান মানুষও ছিল যারা ভুলবশত তাদের সাথে ব্যবসায় জড়িয়ে শেষে আত্মহত্যা করে। ম্যাথিয়াস আর জেকব ছিল বড় দুই ভাই। প্যারিসে জামা কাপড়ের ব্যবসা করে দারুণ টাকা উপার্জন করেছিল। আমরা যেখানে ছিলাম তার থেকে কিছুটা দূরে একটা নির্জন খামার বাড়িতে ওরা বসবাস করত। ওদের ছোট ভাই অর্থাৎ হেনরি, সে মাঝে মধ্যে দেখা করতে যেত ওদের সাথে। সে শহরে থাকতেই বেশি পছন্দ করত। সেখানে সে দালালির কাজ করে। হেনরি ছিল খুবই বন্ধুত্বপূর্ণ, ভদ্র এবং সুদর্শন। তার বয়স ছিল তখন 30-এর কাছাকাছি। ম্যাথিয়াস ছিল ওদের বড় ভাই। সে ছিল লম্বা, রোগা এবং পাখির মতো ছুচালো মুখ। তাদের পরিবারের কাজকর্মের আসল মাথা ছিল সেই বুদ্ধিমান এবং বিচক্ষণ মনের একজন মানুষ। অন্যদিকে জেকব ছিল অবিবাহিত এবং তার বয়স 40-এর কাছাকাছি ছিল। সে ছিল মোটাসোটা এবং হাবভাবও ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু সে তার ভাইয়ের সিদ্ধান্তে মাঝে মধ্যেই অসম্মতি জানাত। দুই ভাই ছিল ধার্মিক,
কিন্তু এখানে আসার পর থেকে জেকবের মধ্যে বাইবেল পড়ার ঝোঁক বেড়ে যায়। স্থানীয় কিছু লোক যারা তাকে সরাইখানায় দেখেছিল তারা বলতো সে নাকি বাস্তবের থেকে দূরে সরে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত সেই দিনই জেকবকে মৃত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, এবার আমায় আপনাদের জায়গাটার বর্ণনা দিতে দিন, কারণ সেটার গুরুত্ব এই গল্পে একটা ভূমিকা রাখে। জায়গাটা ছিল সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটা। বহুকাল ধরেই জায়গাটা এরকম, গাছগাছালি একেবারেই নেই সেখানে। বেশিরভাগ জায়গাটাই পাথরে ভর্তি। সেখানের মাটিও অত্যন্ত অনুর্বর, ফলে কিছু গুল্ম আর চারা জাতীয় গাছ ছাড়া তেমন কিছুই নেই। ইন্সপেক্টর আর আমি তখন ছোটখাটো একটা পাহাড়ে উঠে এসে দাঁড়িয়েছি। সেটা ওখানকার সবচেয়ে উঁচু স্থান। তখন আমরা তাকিয়ে আছি নিচে দক্ষিণে অবস্থান করা আমালরিকদের বাড়িটার দিকে, যেটা কাদায় ভরা পুকুরটার পাশে অবস্থান করছে। সাধারণত লোকেরা এখানে লাসাক নামক গ্রাম থেকে আসে, যেটা আরো দক্ষিণে। সেখান থেকে এখানে আসতে মোটামুটি 15 মিনিট সময় লাগে। কিন্তু আমি আর ইন্সপেক্টর পাহাড় বেয়ে নামার ছোট পথটা ধরলাম। সেটা করতেও আমাদের 15 মিনিটের মতোই সময় লাগবে। তবে সময় কিছুটা বেঁচে গেল আমাদের, কারণ লাসাক গিয়ে সেখান থেকে আসতে আমাদের অনেকটা পথ ঘুরতে হতো। সেই কারণে ইন্সপেক্টর আমাকে ক্রস কর্নারের মতো এরকম অদ্ভুত জায়গায় দেখা করতে বলেছিলেন। সেখানে কিছু কাকও ছিল বটে। হাঁটার পথে একটা কুয়োর উপর একটা কাককে বসে থাকতে দেখলাম, যেটা দেখে গায়ে খানিক কাটা দিয়ে ওঠে। বোধহয় এরকম একটা খুনের তদন্তে যাচ্ছিলাম বলেই। আমরা তার কাছে পৌঁছাতেই কাকটা উড়ে চলে গেল আকাশের দিকে। এই মুহূর্তে ইন্সপেক্টর ঠিক করলেন আমাকে কেন ডেকেছেন সেটা খুলে বলবেন। দেখো মারলে, এই কেসটা ভারী গোলমেলে। তখন আমি তাকে আমার দক্ষতা বিষয়ে অক্ষমতা জানাই, কিন্তু তিনি আমায় অতীতের কিছু সাফল্যের কথা মনে করিয়ে দেন। তারপর তিনি ভিকটিমের বিষয়ে আমায় বলেন। লোকটা ছিল অবিবাহিত এবং ভাবুক স্বভাবের। বিশেষ করে যখন সে পাবে যেত তখন শেষ দিকে সে একটু বেশি নিজের স্বপ্নের বিষয় নিয়ে কথা বলতো। সে বলতো সে নাকি একটা সিঁড়ি দেখতে পায়, যেটা সোজা চলে গেছে আকাশ অব্দি। জেকবস ল্যাডার প্রসঙ্গটা ধরতে পেরে আমি বলে উঠি, একেবারে ঠিক, ঠিক যেমনটা বাইবেলে রয়েছে। তার মানে নিশ্চয়ই সে বিয়ে করে সংসার শুরু করতে চেয়েছিল। আরে, আমায় তো চমকে দিচ্ছ মারলে। তুমি কি জ্যোতিষবিদ্যা জানো নাকি? না না চিফ, জেকবের স্বপ্ন নিয়ে বাইবেলে এরমটাই লেখা আছে। ইন্সপেক্টর মাথা নাড়লেন। ঠিক বলেছ, যা দেখা যাচ্ছে আমাদের এই জেকবও সেটাই বিশ্বাস করত। যাই হোক, সে হঠাৎ করে সরাইখানার মালিকের মেয়ে ভিক্টোরিয়াকে বিয়ে করবে বলে ঠিক করে। মেয়েটা যুবতী এবং ভারী মিষ্টি দেখতে, তবে সে জেকবের হাঁটুর বয়সী। জেকব নিশ্চিত ছিল সে সোনার তৈরি সিঁড়িটা দেখেছে, আর স্বাভাবিকভাবেই যেহেতু শুধুমাত্র সেই সিঁড়িটা দেখেছিল, তাই সকলের মনে এই বিশ্বাসটাই জন্মালো যে লোকটার মাথার সমস্যা দেখা দিয়েছে। জেকব এই সময় তার ভাই হেনরিকে একটা চিঠি লিখে তাকে দেখা করতে আসার জন্য জানায়। সম্ভবত বিয়ের আয়োজনের পরিকল্পনার জন্যই লেখে তাকে। হেনরি গতকাল রাতের দিকে এসে পৌঁছায় এবং সরাইখানাতেই রাত কাটায়। আজ সকালের দিকে সে ফার্মে এসে পৌঁছায়। সকাল 9টার দিকে জেকব প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হয়। তার ভাই ম্যাথিয়াস অদ্ভুত কোনো কিছু লক্ষ্য করে। সে বাড়িতেই ছিল, কাগজপত্র নিয়ে কিছু কাজ এবং সকালের খাবার সারছিল সে। 10টার দিকে তার কানে আসে জেকব চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ম্যাথিয়াস, সিঁড়িটা এখানেই, ঠিক আমাদের বাড়ির সামনে। এটা নিশ্চয়ই কোনো সংকেত। এইবার আমি এটা চড়ে দেখব। ম্যাথিয়াস তার ভাইয়ের এরকম অদ্ভুত কথাবার্তা শুনে অভ্যস্ত ছিল, তাই সে শুধু জানলা দিয়ে তাকায়। পুকুরটার কাছে জেকব বা কোনো সিঁড়ি সে দেখতে পায় না, তাই সে আর কিছু না ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কয়েক মিনিট বাদে তীক্ষ্ণ একটা চিৎকার কানে আসে তার, সেই সাথে ভারী কিছু মাটিতে এসে আঘাত করার শব্দ, যার ফলে বাড়ির জানলাগুলো কেঁপে ওঠে। ম্যাথিয়াস বাইরে বেরিয়ে এসে দেখতে পায় তার ছোট ভাই হেনরিকে। সে তখন তার নিজের গাড়ি থেকে বের হচ্ছিল। তাকেও হতভম্ব দেখায়। দুজনেই বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। এই সময় তাদের চোখে পড়ে জেকবের দেহটা পুকুরের ধারে পড়ে রয়েছে। জেকব যে মারা গিয়েছে তা বোঝাই যাচ্ছিল, তাই তারা দ্রুত লাসাক এসে পুলিশে ফোন করে। আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই 5টার দিকে।
এই চটচটে গরমে নোংরা পুকুরটার থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসছিল না। জেকবের দেহটা সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তদন্তের জন্য বেশ কিছু পুলিশ অফিসার উপস্থিত ছিল সেখানে। পুকুরটার দিকে তাকিয়ে ইন্সপেক্টর লেটেলিয়ার বললেন, পুকুরটার ধারগুলো দেখো মারলে, কিছু শুকিয়ে যাওয়া দাগ চোখে পড়বে তোমার। সম্ভবত বছরের পর বছর পুকুরের জল কমে যাওয়ার ফলে হয়েছে এটা। এবার তাকাও ছড়িয়ে থাকা ওই হলুদ পাথরগুলোর দিকে, ওখানেই আমরা দেহটা খুঁজে পাই। দুর্ভাগ্যবশত ওরা দেহটা সরিয়ে নিয়েছে, না হলে তুমি শরীরের ক্ষত চিহ্নগুলো দেখতে পেতে। কিন্তু সেটা হলো কি করে? তাকে কি কোনো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল? না, ইন্সপেক্টর আকাশের দিকে তাকিয়ে জবাব দিলেন, আমরা কোনো প্রকার অস্ত্রের আঘাত খুঁজে পাইনি, অন্তত এখনো পর্যন্ত না। তার দেহ দেখে জানা যাচ্ছে তার মৃত্যু ঘটেছে উঁচু কোনো স্থান থেকে নিচে এসে পড়ার ফলে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমিও তাকালাম আকাশের দিকে। যদি না তুমি সেই স্বর্গের সিঁড়ির গল্পে বিশ্বাস করতে চাও তো। আকাশ তো একেবারে পরিষ্কার। আমি বুঝতে পারছি মারলে, কিন্তু ডাক্তার এবং অন্যান্য পরীক্ষকরা দেহটা দেখে এটাই মন্তব্য করেছে। তবে ময়নাতদন্ত করার আগে অবধি আমি অপেক্ষা করতে চাই। এতটা বলে মারলে থামলেন, তাকালেন তার শ্রোতাদের দিকে। তাহলে বন্ধুগণ, আপনাদের কি মনে হয়? বিষয়টা ভারী আশ্চর্যজনক, তাই না? একদম। আশ্চর্যজনক শব্দটাও হয়তো এই জন্য কম বলা হবে। জবাব দিলেন ডক্টর টুইস্ট। বেশ উৎসাহিত মনে হচ্ছে তাকে। এইরকম বিস্ময়কর ঘটনা এর আগে আমি কখনো শুনিনি। তবে আমিও আপনার বসের মতোই ময়নাতদন্তের অপেক্ষা করব এবং তারপর কোনো সিদ্ধান্তে আসব। কুলেনও এই কথায় সায় দিলেন। মারলে আবার শুরু করলেন তার কাহিনী। বেশ, ঠিক আছে, তাহলে ঘটনাটা খানিক এগিয়ে নিয়ে যাচ্ছি এবং বিশেষজ্ঞরা কি বলল সেটা বলছি। মেডিকেল এক্সামিনার তার রায় দেওয়ার আগে কিছু গণ্যমান্য ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেন। তাদের প্রত্যেকেই একমত হয় জেকবের মৃত্যু উঁচু স্থান থেকে নিচে পড়ার ফলেই হয়েছে, সম্ভবত 60 ফুট উঁচু জায়গা থেকে। তার ক্ষতস্থানগুলো, অর্থাৎ তার ভেঙে যাওয়া হাড়, ফ্র্যাকচার এবং শরীরের ঘা, সব কিছুই ইঙ্গিত দিচ্ছিল কোনো উঁচু জায়গা থেকে মাটিতে পড়া, ঠিক যেমনটা বাড়ির জানলা থেকে রাস্তায় পড়লে হয়। ডক্টর টুইস্ট এবং সুপারিনটেন্ডেন্ট নিজেদের মুখ চাওয়াচাওয়ি করলেন। খানিক পর সুপারিনটেন্ডেন্ট বললেন, জেকবকে হয়তো কোনো বাড়ির জানলা থেকে ফেলে দেওয়া হয়েছিল এবং তারপর তার দেহটা সকলের চোখের আড়ালে এনে রেখে দেওয়া হয় পুকুরটার পাশে। সেরকম কিছু আমরা কঠোরভাবে তদন্ত করে দেখেছিলাম। মুখের কোণে হাসি ফুটিয়ে বললেন মারলে। শুরুর দিকে সেটাই যুক্তিযুক্ত ব্যাখ্যা মনে হচ্ছিল, কিন্তু খুবই দ্রুত আমরা বুঝলাম সেরকম কিছু একেবারেই অসম্ভব। সেই এলাকার 10 মাইলের মধ্যে কোথাও কোনো উঁচু বিল্ডিং বা তেমন কিছুই নেই, কাছাকাছি কোনো উঁচু চূড়া বা পাহাড়ও নেই। আমরা যে ছোট খাড়া স্থানটায় গিয়েছিলাম সেটাই ওখানে সবচেয়ে উঁচু স্থান। সেখানে কোনো উঁচু গাছও ছিল না এবং পুকুরের কাছাকাছির মাটি একেবারে ভিন্ন রকমের ছিল। এবং ভিকটিমের শরীরের আঘাতে আমরা তার চিহ্ন পেয়েছি। মৃত্যুর সময়টাও সেই সাথে মিলে গিয়েছিল। জেকব আমালরিকের মৃত্যু পুকুরের ধারে উঁচু স্থান থেকে পড়ার ফলে হয়েছে। সকলে আবার চুপ। নিস্তব্ধতা ভঙ্গ করলেন ডক্টর টুইস্ট। তাহলে এক্ষেত্রে পুরো কাহিনীটা শোনা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। মারলে আবার বলতে শুরু করলেন, প্রথমে আমি কথা বলি বড় ভাই ম্যাথিয়াসের সাথে। সে তেমন সহজ সরল মানুষ ছিল না, বিশেষ করে জিজ্ঞাসাবাদ করার সময়। ঘটনাটা যখন ঘটে তখন সে ছিল রান্নাঘরে। তার কাহিনীটা ছিল পরিষ্কার এবং বিশ্বাসযোগ্য। সে যেখানে বসেছিল সেখান থেকে তেমন কিছুই সে দেখতে পায়নি, কারণ জানলায় তখন পর্দা দেওয়া ছিল। সকাল 9টার দিকে যখন জেকব প্রাতভ্রমণে বের হয় তখন সে ঠিকঠাকই ছিল, এবং 10টার দিকে যখন জেকব সিঁড়ির কথাটা নিয়ে চেঁচিয়ে ওঠে তখন ম্যাথিয়াসের বিশ্বাস ওটা জেকবের গলায় ছিল। জেকব যখনই তার পছন্দের জিনিসের বিষয়ে কথা বলতো তখন তাকে উত্তেজিত লাগতো। আমার বিশ্বাস বাইবেল বেশি পড়ার ফলেই ওর মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, ম্যাথিয়াস বলে। অন্যদিকে আমার মত না থাকা সত্ত্বেও তার বিয়ে করার পরিকল্পনা নিয়ে আমি আর কোনো তর্ক করিনি। সে পরোয়া করতো না যে তার হবু স্ত্রী তার হাঁটুর বয়সী এবং তার জাতও আলাদা। সে শুধু বিশ্বাস করত আকাশ থেকে নেমে আসা সিঁড়িটা হলো একটা সংকেত,
গত কিছুদিন যাবৎ সে ওই সিঁড়িটা দেখার কথাই বলে যেত, যদিও আমি সেটা কখনো দেখতে পাইনি। শুধু পুকুরের জলে সূর্যের প্রতিফলনটাই চোখে পড়েছে আমার। আচ্ছা, 10টার দিকে যখন সে চেঁচিয়ে ওঠে তখন ওকে দেখতে না পেয়ে তুমি অবাক হওনি? আমি জিজ্ঞেস করি। ম্যাথিয়াস দীর্ঘশ্বাস ছাড়ে। সে বাইরে তখন যে কোনো জায়গায় থাকতে পারত, কোনো পাথর কিংবা ঝোপের পিছনে। সত্যি বলতে গেলে আমি তার এই ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত ছিলাম, আর তাই ওতে বেশি জড়াতে চাইনি। আর তারপর যে শব্দটা তুমি শুনেছিলে, সেটা কি কোনো মানুষের উঁচু জায়গা থেকে পড়ে যাবার মতো লাগছিল? ম্যাথিয়াস মাথা নাড়ে। হ্যাঁ, সেটাকে এখন আমি ওইভাবেই বর্ণনা করব। ওই মুহূর্তে আমি সেটা ঠিক মতো বুঝে উঠতে পারিনি। আর মাটিতে পড়া শব্দটা? সেই বিষয়ে বলাটা কঠিন। ঘটনাটা খুব দ্রুত ঘটে। মনে হয়েছিল যেন পায়ের নিচের মাটি কেঁপে উঠছে। সেটা যাই পড়ুক না কেন, বেশ জোরালো ছিল সেটা। আর এই সময়টায় হেনরি এসে পৌঁছায় এখানে। ব্যাপারটা ভারী অবাক করার মতো ছিল, কারণ অনেকদিন যাবৎ আমি তাকে দেখিনি। ম্যাথিয়াসের কথা শোনাকালীন আমি লক্ষ্য করলাম টেবিলের উপর বড় একটা বাইবেল রাখা। বইয়ের চিহ্নিত করা জায়গাগুলো আমি খুললাম। সেখানে জেনেসিস 18-এ উল্লেখিত জেকবের স্বপ্নের কাহিনী লেখা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটা সিঁড়ি সোজা চলে গেছে আকাশ বরাবর স্বর্গের দিকে। আমি পাতা উল্টাতে একটা জায়গায় চিহ্নিত করা দেখলাম, সেখানেও জেকবের বিষয় লেখা। তবে এবার এখানে যিশু দাঁড়িয়ে রয়েছেন একটা কুয়োর ধারে, সেই সাথে ডালিলার একটা ছবি রয়েছে। সেটা দেখে আমার মনে পড়ে গেল ভিক্টোরিয়ার কথা, যার সাথে জেকবের বিয়ে হতে চলেছিল। আমি ম্যাথিয়াসকে জিজ্ঞেস করলাম, এই বিয়েটাতে মেয়েটার কি মতামত ছিল? সোজা কথায় বলতে চাইছেন যে মেয়েটা ওকে ভালোবেসে বিয়ে করছিল কিনা, অথবা তাকে সুন্দর দেখতে ছিল বলে বিয়ে করছিল কিনা, তাই তো? ওর এরকম কথা বলার ধরন আমায় একটু অস্বস্তিতে ফেলে দিল। হ্যাঁ, একরকমভাবে সেটাও বলা যায়। সবচেয়ে ভালো হবে এই প্রশ্নটা যদি আপনি ওকে গিয়ে সরাসরি করেন, বলল ম্যাথিয়াস। এরপর আমরা চলে আসি বাইরে, ছোট ভাই হেনরির সাথে কথা বলতে। আমি তার কাছে জানতে চাই এখানে আসার পর কি ঘটেছিল সেটা বর্ণনা করতে। সে জানায় সে ঢালু পথ ধরে নিচের দিকে গাড়ি নিয়ে আসছিল। বাড়ি থেকে যখন সে 30 গজ দূরে, তখন তার কানে আসে একটা চিৎকার। তার নজর তখন বাড়ি এবং রাস্তার দিকে ছিল, তাই সে পুকুর বা তার দিক বরাবর লক্ষ্য করেনি, বিশেষ করে পূর্ব দিকে যেখানে ঘটনাটা ঘটেছিল। রাস্তার থেকে সেই জায়গাটা পাথরে ঢাকা পড়ে যায়। সেই কারণেই বোধহয় সে তার ভাইয়ের দেহটা মাটিতে এসে পড়তে দেখেনি, যদিও সে আকাশ ছোঁয়া কোনো সিঁড়ি সেখানে দেখতে পায়নি। তার কানে আসে একটা শব্দ, কিন্তু সেটা ম্যাথিয়াসের মতো স্পষ্ট সে শুনতে পায়নি, গাড়ির ইঞ্জিনের জন্যে। এর 10 সেকেন্ড পর সে দেখে ম্যাথিয়াস বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আমরা এর আগে যা শুনেছি তার সাথে ওর কাহিনী মিলে যাচ্ছিল। তখন আমি ওকে বলি ওর ভাইয়ের থেকে পাওয়া চিঠিটা আমাকে দেখাতে, যেটা সে 2 দিন আগে জেকবের কাছ থেকে পেয়েছিল। যদিও সেই চিঠি থেকে তেমন কিছুই জানতে পারলাম না, তবে বোঝা যাচ্ছিল যে আগত বিবাহ নিয়ে জেকব ভারী উত্তেজিত ছিল। চিঠিটা পেয়ে আমিও অবাক হয়েছিলাম, বলল হেনরি, তাকে দেখতে সুদর্শন। আমি আমার ভাইদের থেকে বহু সময় যাবৎ কোনো চিঠি পাইনি, প্রায় 6-7 মাস তো হবেই। আমাদের শেষবারের সাক্ষাৎটাও তেমন ভালো ছিল না। বাবার সম্পত্তি নিয়ে কিছু তর্কাতর্কি হয়েছিল। যখন থেকে ম্যাথিয়াস আর জেকব এখানে চলে আসে, তখন থেকে আর তাদের সাথে আমার যোগাযোগ ছিল না। আমি গতকাল রাতের দিকে এই গ্রামে এসে পৌঁছাই এবং সরাইখানাতেই রাতটা কাটাই। সরাইখানার মালিক মরিস এবং সেখানের বারটেন্ডার জুলিয়ান আমার পরিস্থিতি সম্পর্কে জানায়। যখন আমি ভিক্টোরিয়াকে দেখি, তখন আন্দাজ করতে পারি এই বিয়েতে কিছু একটা গোলমাল আছে। জেকব মেয়েদের বিষয়ে খুব একটা ভালো ছিল না, এবং ভিক্টোরিয়াকে দেখেও খুশি মনে হলো না আমার। আমি ঠিক করি বিষয়টা নিয়ে পরের দিন কথা বলবো। আমি সকাল 9টার দিকে বের হই, কিন্তু গাড়ির টায়ার ফেটেছিল বলে আরো কিছুটা সময় লেগে যায়। তাই আমার এখানে আসতে কিছুটা দেরি হয়, আর বাকিটা তো আপনারা জানেন। সেদিন সন্ধ্যার দিকে আমি এবং ইন্সপেক্টর লেটেলিয়ার সেই সরাইখানায় ডিনার করতে যাই। সেখানে জুলিয়ান নামে একজন আমাদের খাবার পরিবেশন করে। ছেলেটা যুবক এবং কিছুটা খ্যাপাটে স্বভাবের। ভিক্টোরিয়া সেখানে ছিল না। কেউ কেউ বলল যে সে নাকি নিজের ঘর বন্ধ করে কান্নাকাটি করছে। পরে যখন আমরা জুলিয়ানকে জিজ্ঞাসাবাদ করি, তখন তাকে একটু লজ্জিত দেখালেও সে সৎভাবেই উত্তর দেয়
মৃত মানুষটাকে সম্মান দিয়েই সে কথা বলে, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে রেগে রয়েছে লোকটার উপর। সে খারাপ মানুষ ছিল না। ইন্সপেক্টরের থেকে গ্লাসটা নেওয়ার সময় বলল জুলিয়া। সে শিক্ষিত ছিল এবং কথা বলতে পছন্দ করত, কিন্তু সে এমন ভান করত যেন সে সকলের থেকে ভালো, আর সে আমাকে কখনো টিপ দিত না। কিন্তু তার মৃত্যুর পর আর আমি তাকে নিয়ে খারাপ কথা বলবো না। ওর সাথে ভিক্টোরিয়ার বিয়ে সম্পর্কে তোমার কি মত? ইন্সপেক্টর জানতে চাইলে। জুলিয়ানের চোখে আগুনের ঝিলিক খেলে গেল। সেই নিয়ে কথা বলা আমার কাজ নয়, বিড়বিড় করল সে। কিন্তু আমার বিশ্বাস আপনারা নিজেই সেটা আন্দাজ করতে পারবেন। মানে? মরিসকে জিজ্ঞেস করুন, তীক্ষ্ণ কণ্ঠে জবাব দেয় জুলিয়ান। তার যাওয়ার আগে আমি প্রসঙ্গ পাল্টে দিই এবং জিজ্ঞেস করি গত রাতে হেনরির সাথে তার কথা হয়েছিল কিনা। সে নিশ্চিত করে তাদের মধ্যে কথা হয়েছিল এবং হেনরি ওকে জেকবের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞেস করে, তবে হেনরি ওকে প্রভাবিত করতে পারেনি। সে তার অন্য ভাইদের থেকে কম লোভী হলেও তাতে বোকা বনে যাবেন না। সে খুব একটা ভালো মানুষও নয়। সে নিজের চোখ ভিক্টোরিয়ার থেকে সরাতেই পারছিল না। আমি নিশ্চিত সে যদি পারত তাহলে নিজের ভাইয়ের থেকে ছিনিয়ে নিত ভিক্টোরিয়াকে। আচ্ছা, বুঝতে পারার ভঙ্গি করে বললেন ইন্সপেক্টর। আমরা শুনেছি তাদের সাথে নাকি ওর বনিবনা হতো না। আরও একটা বিষয় জুলিয়ান, হেনরি বলেছিল সে এখান থেকে 9টার দিকে বের হয়েছিল। তুমি সেটা নিশ্চয়তা দিতে পারবে? জুলিয়ান একটু ভাবে, তারপর মাথা নাড়ায়। বিকেলের দিকে আমি কাজে আসি। আপনারা মরিসকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কিংবা ভিক্টোরিয়াকে, মানে যদি সে কথা বলতে চায় আর কি। সে কান্নাকাটি করছে না, কিন্তু সে শক পেয়েছে। সরাইখানা বন্ধ হতে আমরা মরিসকে জিজ্ঞাসাবাদ করলাম। বোধহয় জেকবের সিঁড়িটা কোনো একটা সংকেত ছিল, বলল সে। সে ছিল 50 বছরের ধূসর চুলের জরাজীর্ণ মুখওয়ালা একজন বৃদ্ধ। সেই কথার মানে কি? জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর। ঈশ্বর আমার প্রার্থনার জবাব দিয়েছে এবং পুনরায় আমাকে ব্ল্যাকমেল করার হাত থেকে ওকে আটকেছে। কিসের ব্ল্যাকমেল? আমার লিঙ্কদের কাছ থেকে আমার প্রচুর ধার ছিল, যার কারণে আমি বাধ্য হয়ে মেয়েটাকে বিসর্জন দিতে চলেছিলাম। মরিসের কণ্ঠে বেদনা লেগেছিল। ম্যাথিয়াসের থেকে আমি বেশ কিছু টাকা ধার নিয়েছিলাম এবং সেটা শোধ করতে পারছিলাম না। আমি ভয় পাচ্ছিলাম হয়তো একদিন বজ্রপাত হবে আমার মাথায়। তারপরে একদিন সকালে জেকব এলো সমস্ত তালিকা নিয়ে। সে বলল সে তার ভাইয়ের সাথে একটা চুক্তি করেছে, আর এবার আমার পালা। বুঝলাম। শুনে আমারও খানিক রাগ হচ্ছিল। হ্যাঁ, আমি জানি আপনারা বুঝতে পারছেন। শর্ত ছিল একটাই, আর সেটা হলো আমি যেন আমার মেয়েকে তার সাথে বিয়ে করতে দিই। আমি তখন চমকে গিয়েছিলাম। আমি তার প্রশ্নকে উপেক্ষা করে জানাই এই সিদ্ধান্ত আমার হাতে নেই। আর এই সময় ঘরে এসে ঢোকে ভিক্টোরিয়া। জেকব নির্লজ্জের মতো আবার তার প্রস্তাবের কথা বলে, যেন এটা কোনো সাধারণ ব্যবসার কথা। আর ভিক্টোরিয়া একজন সাহসী মেয়ের মতো কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে এই প্রস্তাবে সম্মতি জানায়। একটু বিরতি নেওয়ার পর মরিস আবার বলতে শুরু করে, মেয়েটার মা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমায় কখনো ক্ষমা করতো না। আমার তখন উচিত ছিল সামনে দাঁড়ানো এবং সজোরে ওর মুখে একটা ঘুষি মারা। সে চলে যাবার পর আমি ভিক্টোরিয়াকে বোঝাই এসব না করতে, কিন্তু সে আমার কথা শোনে না। সে বলে তার এই মত বদলাবে না। এই খবরটা যখন জুলিয়ান জানতে পারে তখন সে দারুণ রেগে যায়। সে তখনই জেকবদের বাড়ি গিয়ে মারপিট করতে যাচ্ছিল, কিন্তু ভিক্টোরিয়া তাকে আটকে দেয়। আমার বিশ্বাস জুলিয়ান ভিক্টোরিয়ার পরোয়া করে। হ্যাঁ, আর জেকবকে না আটকানোতে সে আমার উপর রেগে গিয়েছে। তাতে আমি তাকে দোষও দিই না। আবার সব চুপ। আমি মরিসকে জিজ্ঞেস করি হেনরি কখন এখান থেকে বেরিয়েছিল। সে সকাল 9টার দিকে তার ভাড়া মিটিয়ে নিচের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তারপর আপনি কি করছিলেন? তেমন কিছুই না, একটু আধটু পরিষ্কারের কাজ। তারপর 10টার দিকে কর্মচারীরা আসে। আচ্ছা, এবার তাহলে আপনার মেয়ের সাথে কথা বলতে চাইব, যদি সে কথা বলতে চায় আর কি। আমার মনে হয় ও আপনাদের সাথে কথা বলবে। সে নিজের ঘরেই আছে, আমি ওকে নিয়ে আসছি। খানিক পর ভিক্টোরিয়া এসে যোগ দিল আমাদের সাথে। তার ফ্যাকাশে নীল চোখে কোনো অনুভূতির ছাপ ছিল না, কিন্তু তার অসামান্য সৌন্দর্যতা, সেই সাথে কালো ঘন চুল আকৃষ্ট করার মতো।
আমাদের অনুসন্ধানের কথা তাকে জানাতে জেকবের প্রতি নিজের ঘৃণা জাহির করতে দ্বিধা করল না মেয়েটা। তার মৃত্যুতে সে সন্তুষ্ট বোধ করছে, যদিও ঘটনাটা তাকেও চমকে দিয়েছে। সে মেনে নেয় যে বিয়েতে সম্মতি জানানোর পরেও বিয়ে সে তাকে করতো না। কিছুদিন যাবৎ সে ওটা নিয়ে চিন্তা করছিল, জেকবকে যখন সে না বলবে তখন কেমন প্রতিক্রিয়া পাবে। সত্যি বলতে গেলে তাকে এরকমভাবে কথা বলতে দেখে আমিও খানিক স্বস্তি অনুভব করলাম। এরকম অদ্ভুত পরিস্থিতিতে এইরকম প্রতিক্রিয়া স্বাভাবিক মনে হলো আমার। কিন্তু তখনও আমাদের সামনে ছিল একটা রহস্য সমাধান করার কাজ। তাকে আমি জিজ্ঞেস করি কি হয়েছিল বলে তার মনে হয়। ভিক্টোরিয়া মুচকি হেসে জেকবস ল্যাডারের কথাটা ব্যবহার করে। তার মতে ওকে বিয়ে করার ইচ্ছাটা জেকবের যোগ্যতার বাইরে ছিল। তার বিশ্বাস এটা হলো পাপের ফল। ইন্সপেক্টর তখন মেয়েটাকে মনে করিয়ে দেয় আইনের প্রয়োজন শক্ত প্রমাণের, এবং এই ঘটনার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা বের করা হলো আমাদের কাজ। তাই আমাদের জানতে হবে ঘটনাটা যখন ঘটে তখন ভিক্টোরিয়া কোথায় ছিল। দুঃখিত স্যার, তবে এখানে আমার কাছে একটা শক্ত অ্যালিবাই রয়েছে। সকাল 9টা থেকে 10টার মধ্যেকার সময় আমি গ্রামে বার্তাবহকের কাজ করছিলাম। আমি কসাইয়ের কাছে, মুদির কাছে, কৃষকদের কাছে এবং এমনকি কিছু চার্চেও গিয়েছিলাম। মারলে থামলেন। পুরনো স্মৃতিগুলো আবার যেন ফুটে উঠছে তার সামনে। ভিক্টোরিয়া ছিল দুর্দান্ত একটা মেয়ে, আমিও মানছি। তার প্রতি আমিও খানিক দুর্বল অনুভব করছিলাম। তার মধ্যে কঠোর এক ব্যক্তিত্ব ছিল, হয়তো সেই কেসে যে সমস্ত পুরুষ জড়িত ছিল তার চেয়েও বেশি কঠোর। সাইকোলজিক্যালি এই খুনটা করার ক্ষমতাটা তার মধ্যে ছিল। কিন্তু যেমনটা সে বলল, তার কাছে ছিল শক্ত অ্যালিবাই। আর হ্যাঁ, আমরা সেটা যাচাই করেও দেখেছিলাম। তাহলে এবার আপনাদের কি মনে হয় বন্ধুরা? এটা খুবই অস্বাভাবিক এক ধাঁধা, তাই না? ডক্টর টুইস্ট উত্তেজিতভাবে এটাকে ইম্পসিবল ক্রাইম বলে আখ্যা দিলেন এবং জানালে এটা হলো এক প্রকার আধ্যাত্মিক রহস্য। সুপারিনটেন্ডেন্ট পুলে অন্যদিকে শান্ত। তার মতে ঘটনার প্রতিটা সূত্রকে খুঁটিয়ে দেখলে এই রহস্য সমাধান করা সম্ভব। কোনো থিওরি আছে নাকি আপনার কাছে? জানতে চাইলেন মারলে। যা দেখা যাচ্ছে, সরাইখানার মালিক, বারটেন্ডার এবং মেয়েটা তিনজনের কাছেই ভিকটিমকে খুন করার মোটিভ ছিল। কিন্তু লোকটার ভাইয়ের কাছে তার চেয়েও জোরালো মোটিভ ছিল, জেকবের সম্পত্তি। আমি যতটা শুনে বুঝলাম তার পরিমাণটা ভালোই ছিল। একদম সম্মতি জানালেন মারলি। তার তৈরি উইলও সেই দিকে ইঙ্গিত দিচ্ছে এবং তার পরিমাণটাও যথেষ্ট। আমার সন্দেহ হচ্ছে ওরা হয়তো জেকবের মতিভ্রমটাকে কাজে লাগিয়ে নিজের পরিকল্পনা সফল করেছে। তাদের পুরো কাহিনীটাই ছিল মিথ্যে। সেখানে কোনো আকাশ ছোঁয়া সিঁড়ি ছিল না, সাহায্যের জন্য কোনো চিৎকারও ছিল না, এমনকি কোনো চিৎকারই ছিল না। আর ছিল না মাটিতে পড়ার কোনো শব্দ। এটা হলো সাধারণ একটা ভাতৃ হত্যা কেস, যেটাকে চাপা দেওয়া হয়েছিল জালি একটা গল্প বানিয়ে। আমেরিক ভাইরাই এতে জড়িত ছিল। এটা ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই এর। আমিও এই সিদ্ধান্তেই এসেছিলাম, বললেন মারলি। কিন্তু সমস্যা ছিল মাটিতে পড়ার ঘটনাকে ব্যাখ্যা করা। সেই সময় এলাকাটাকে ভালো করে পরীক্ষা করার পরেও আমরা কোনো সূত্র খুঁজে পাইনি। আমালিক ভাইদের অভিযুক্ত করার আগে আমাদের প্রয়োজন ছিল সলিড এভিডেন্স। আপনি কি সব দিক ভেবে দেখেছিলেন? জানতে চান কুলে। কেউ হয়তো গুলতি জাতীয় কিছু দিয়ে ভিকটিমকে আকাশে ছড়ে, যেমন ধরুন কোনো লম্বা সরু গাছকে বেঁকিয়ে তার উপর ভিকটিমের দেহ শুইয়ে দিয়ে সেটা ছেড়ে দিয়েছিল। সেটাও আমরা ভেবেছিলাম, কিন্তু সেই রকম বড় কোনো গাছ আমরা ওখানে খুঁজে পাইনি বটে। তবে আমার এখনো মনে হয় ওর দুই ভাই এতে জড়িত ছিল। ওখানে থাকলে হয়তো বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারতাম। আপনার কি মত ডক্টর টুইস্ট? ডক্টর টুইস্ট তখন আগুনের দিকে তাকিয়ে ভাবনায় হারিয়ে গিয়েছিলেন। বন্ধুর কথা কানে যেতে তার দিকে তাকালেন এবং মাথা নাড়লেন। না, তার দরকার পড়বে না। মেজর মার্লি আমাদের সমস্ত দরকারি সূত্র দিয়ে দিয়েছে। আপনি তো বিষয়টা ভেবে বের করেছিলেন, তাই না? মারলে হাসলেন। যথারীতি আমি সেটা ভেবে পার করি। আপনিও পেরেছেন বুঝি? একদম। আপনার দেওয়া পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সেটা আরো পরিষ্কার করে দিয়েছে।
বাইবেলের প্রসঙ্গে এবং সেই নিয়ে বলা কথাগুলো প্রমাণ করছে যে আমার দুই ভাইরা ছিল নির্দোষ। সেটা কেন মনে হয় আপনার? কোলেন বাধা দেন। আপনি বলতে চাইছেন তারা এতে জড়িত ছিল না? আমরা কি তাহলে ওদের বলা গল্পে বিশ্বাস করে নেব? দীর্ঘশ্বাস ছাড়লেন টুইস্ট। আপনার কি মনে হয় ওরা যদি দোষী হতো তাহলে এরকম একটা অদ্ভুত গল্প বানাতো? না, ওরা সত্যিটাই বলেছিল। ওদের ভাইয়ের মৃত্যুর সাথে ওরা কোনোভাবেই জড়িত ছিল না। আমাদের তাই দেখতে হবে অন্য জায়গায়। আমার বিশ্বাস আসল দোষী সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। হয়তো জেকবের স্বপ্ন এবং তার বিয়ে করার কথা শোনার আগে সে চেয়েছিল জেকবের স্বপ্নটাকে ভেঙে দিতে এবং বিয়েটাকে থামাতে, কিন্তু হেনরির হঠাৎ করে আগমন সেটাই বাধার সৃষ্টি করে। তাই সে রাতের দিকে হেনরির গাড়ির টায়ার পাংচার করে দেয়, ফলে সেদিন হেনরির গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। ওদিকে তার 1 ঘন্টা আগে জেকব বেরিয়ে পড়েছিল প্রাতঃভ্রমণে। অসাধারণ, মাথা চুলকে বললেন মার্লি। এই বিষয়টা বার করতে আমাকে প্রায় 1 সপ্তাহ ধরে রাত জেগে চিন্তা করতে হয়েছিল, আর আপনি এখানে বসে থেকে সেই জায়গায় না গিয়ে 15 মিনিটের মধ্যে বিষয়টা বুঝে ফেললেন। মন দিয়ে শোনার কারণ এটা। যখন কল্পনা করলাম যীশুখ্রিস্ট বসে রয়েছে জেকবের কোর সামনে, আর ঠিক তখনই হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে গেল। জেকব কখনোই উঁচু জায়গা থেকে পড়ে যায়নি, সে মাটি থেকে নিচে পড়ে গিয়েছিল। সে পড়ে গিয়েছিল কুয়োর মধ্যে। আপনি বলেছিলেন ফার্মের থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় একটা পরিত্যক্ত কুয়ো ছিল, যার উপর বসেছিল একটা কাক। কতটা বলেই আমি প্রসঙ্গ পাল্টে দিতে চাই, যেন সেখানে সত্যিটা লুকিয়েছিল। সেই কুয়োতে সম্ভবত কোনো জল ছিল না, আর তার গভীরতাও নিশ্চয়ই ভালো ছিল। উনি নিশ্চয়ই আগে থেকে কুয়োর নিচটা ঠিকঠাক করে রেখেছিল। তারপর সে জেকবকে ওখানে নিয়ে আসে এবং তার গায়ে দড়ি বেঁধে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সেটা তুলে এনে রেখে দেয় সেখানে যেখানে আপনারা দেহটা খুঁজে পান। এই পুরো কাজটা করতে নিশ্চয়ই 1 ঘন্টার চেয়ে কম সময় লেগেছিল। শুধুমাত্র কোনো শক্তসম্মত মানুষই এই কাজটা করতে পারে, আর সেটা দেখি আমরা আসল খুনিকে চিহ্নিত করতে পারি। এরপর বাকি ঘটনাও ছিল পরিকল্পনার একটা অংশ। খুনি এসে লুকিয়ে যায় পাথরের পিছনে। যখন তার কানে আসে হেনরির গাড়ির শব্দ, তখন সে জেকবের গলার নকল করে একটা ডাক দেয়, যাতে করে ম্যাথিয়াসের মনোযোগ আনতে পারে সেদিকে। ম্যাথিয়াস যখন ঘরের ভিতর আর হেনরির গাড়ি যখন বাড়ির কাছে, তখন সে প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠে। আর ভারী কিছু মাটিতে পড়ার শব্দটা সে বোধহয় কোনো নির্দিষ্ট জায়গা থেকে ভারী পাথর মাটিতে ফেলে পড়েছিল। তারপর 2 ভাই তাদের নিজেদের জবানি দেয়, যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, এবং কাজ ওখানেই শেষ। যখন 2 ভাই পুলিশে ডাক দিতে যায়, তখন খুনির মাথায় আরো একটা বুদ্ধি আসে। খুনির পরিকল্পনা এখনো অব্দি নিখুঁত ভাবে যাচ্ছিল। 2 ভাইয়ের অদ্ভুত জবানি, সেই সাথে তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি তাদেরকেও সন্দেহের ব্যক্তি তৈরি করছিল। এবার তাদেরকে আরো বেশি দোষী প্রমাণ করতে খুনি ঠিক করে আরো একটা সূত্র সে রেখে যাবে। সে এবার কিচেন টেবিলে বাইবেলের একটা পাতা ছিঁড়ে রেখে যায়, যেখানে জেকবের কুয়ো নিয়ে লেখা রয়েছে। সে তখন আশা রাখে পুলিশ ওই পাতায় আঁকা ছবিটা লক্ষ্য করবে এবং বুঝতে পারবে কিভাবে খুনটা করা হয়েছে। আর সে ঠিকঠাক আন্দাজি করেছিল, তাই না? মারলে দীর্ঘশ্বাস ফেলার সাথে মাথা নাড়লেন। আমি মানছি, শুরুর দিকে আমিও বোকা বনে গিয়েছিলাম। যখনই আমি কোর বিষয়টা বুঝতে পারি, তখন আমি নিশ্চিত ছিলাম এই কাজ আমার ভাইরাই করেছে। কিন্তু সেই বাইবেলের পৃষ্ঠাটা একটু বেশি সুবিধাজনক মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমাকে ধাপ্পা দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই ভেবেছিলেন যদি আমার একটা বুদ্ধিমত্তার সাথে পরিকল্পনা করে এরকম একটা কাজ করে, তাহলে কেন তারা বোকার মতো এরকম একটা সূত্র পিছনে রেখে যাবে। একদম। আর এটা বোঝা মাত্র আমার উপলব্ধি হয় এখানে একটা ষড়যন্ত্র রয়েছে, আর পিছনে কে রয়েছে সেটা বোঝা খুব একটা কঠিন ছিল না। শুধুমাত্র একজন, যার কাছে কোনো অ্যালিবাই ছিল না এবং যার দৈহিক ক্ষমতাও ছিল দুর্দান্ত। কুলেন বললেন, সোজা কথায় খুনি ছিল বারটেন্ডার জুলিয়ান। এই তো, আপনিও তাহলে ঠিক বুঝতে পেরেছেন। ঠাট্টা সুরে বললেন ডক্টর টুইস্ট। তাকে ধরা মাত্র সেসব কিছু মেনে নেয়, বললেন মারলে। তাকে ছোটখাটো শাস্তি দেওয়া হয়,
বছরের কারাবাস, কিন্তু ঠিক সেই রকম কারাবাস নয়। সত্যি বলতে গেলে তার বেলায় আদালতের বিচারটা ন্যায্যভাবে হয়নি। আমার লিখতে সেই এলাকায় বদনাম থাকার ফলে তাদের কেউ সাহায্য করতেও চায়নি, বিশেষ করে জিউরির লোকেরা। অন্যদিকে ভিক্টোরিয়ার বলিদান এবং সেই সাথে তার সৌন্দর্যতা জিউরিদের অনুপ্রাণিত করতে সাহায্য করে। জুলিয়ানের এই নিষ্ঠুরতাকে ভিক্টোরিয়া ক্ষমা করে দেয়। তাহলে শেষমেশ জেকবের সিঁড়ি থেকে জুলিয়ান এসে পড়ল নিচে, ঠাট্টা করলেন খুলে। হ্যাঁ, সেটাও বলা যায়, তবে এর দাম তাকে দিতে হয়েছে। তবুও এর পরেও আবার একটা সিঁড়ি সে চড়ে, আর এইবার সেটা ছিল স্বর্গের প্রায় কাছে। আচ্ছা, আমাকে আন্দাজ করতে দিন, বাধা দিলেন খুলে। জেল থেকে বেরিয়ে এসে সে ওই মেয়েটাকে বিয়ে করে? মারলে জবাব দিলে, না, আসলে সে একজন পাদ্রী হয়ে গিয়েছিল।